নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় ভানু বন্দ্যোপাধ্যায়। এখন ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দুটো গল্প দিয়েই এই ভিডিওটি শুরু করি, যদিও এটি গল্প হলেও সত্যি। ভানু বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেন একসময় একই অ্যাম্বাসেডারে চড়ে বিভিন্ন জায়গাতে জলসা করতে যেতেন। তা প্রথমবার যখন তারা একই সঙ্গে অ্যাম্বাসেডারে করে জলসা করতে গেছেন, তখন তাদের মধ্যে কোনো কথা হয়। পরের বার তারা যখন একই সঙ্গে জলসা করতে যাচ্ছেন, কারণ উদ্যোক্তাদের মনে হয়েছিল দুজনকে একসঙ্গে নিয়ে এলে খরচটা অনেক কমবে। এখন দ্বিতীয়বার ভানু বন্দ্যোপাধ্যায় নীলিমা সেনকে বলেন যে আপনি কোনো কথা কন নাই কেন? কি কথা কইব, কি কথা বলবো? অনেক কথা আছে, একটা কথা মানে আপনাকে আমি বলতে পারি, আপনাকে আমার ভালো লেগেছে, আপনাকে আমি বিয়ে করবো। দ্বিতীয় সাক্ষাতেই ভানু বন্দ্যোপাধ্যায় নীলিমা সেনকে এই প্রস্তাবটি দেন। নীলিমা সেনের বাবা ছিলেন খুব নামকরা একজন অ্যাডভোকেট। নীলিমা সেন বলে আমি বাড়িতে যেয়ে বাবাকে বলছি, দেখা যাক কি করা যায়। এরপর নীলিমা সেন তার বাবাকে বলেন যে ভানু বন্দ্যোপাধ্যায় অমুক দিন নিউ থিয়েটার্স এর স্টুডিওতে থাকবেন, তুমি দেখা করে এসো। তো বাবা অ্যাডভোকেট জাঁদরেল অ্যাডভোকেট বাবা, নীলিমা সেনের বাবা, তার সঙ্গে দেখা করতে যান ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ভানু বন্দ্যোপাধ্যায় সেদিন একটি গরিবের রোল করছিলেন, খুব ছেঁড়া ফোড়া পোশাক, উদ্ভ্রান্ত চাহনি এরকম নিয়ে দাঁড়িয়েছিলেন। এখন ওই ভদ্রলোক নীলিমা সেনের বাবা, তিনি যে সরাসরি ভানু বন্দ্যোপাধ্যায়কেই জিজ্ঞেস করেন, আচ্ছা ভানু বন্দ্যোপাধ্যায় কোথায় আছেন, তার সাথে একটু দরকার ছিল। ভানু বন্দ্যোপাধ্যায় তখন বলেন যে আরে সে ভানু বন্দ্যোপাধ্যায় তো অসম্ভব ব্যস্ত একজন অভিনেতা, তিনি এই তো এতক্ষণ এখানে ছিলেন, মানে সকাল থেকে এখানেই অভিনয় করছিলেন, 8টা থেকে শুরু হয়েছিল শুটিং, এখন বাজে 11টা। তিনি 10:30টার সময় এখান থেকে বেরিয়ে চলে গেছেন উত্তর কলকাতায় অরোরা স্টুডিওতে, সেখানে আবার আরেকটা তার ছবির কাজ আছে, সেখানে তিনি চলে গেছেন। ও বাবা তো ফিরে আসেন এবং বুঝতে পারেন যে জামাই কিছু একটা কাজ করছে, তাই বিয়েও দিয়ে দেন। এবং দিনই বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরমশাইকে সঙ্গে কথাবার্তা হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়ের, যে আচ্ছা শ্বশুরমশাই আমাকে কেমন দেখলেন ওই দিন, কোন দিন? ওই যে আপনি নিউ থিয়েটার্সে গিয়েছিলেন, সেখানে যে আমার খোঁজ করছিলেন, ওই যে ভিখারি সেজে যে ছেলেটি ছিল ওটাই তো আমি। ও তাই নাকি, কেমন দিলাম শ্বশুরমশাই? এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের গল্প একটি। আরেকটি গল্প হচ্ছে যে ভানু বন্দ্যোপাধ্যায় প্রথম কমেডিয়ান হিসাবে গাড়ি কিনেছিলেন। তো ভানু এবং জহর দুজনে অভিন্ন হৃদয় বন্ধু। তো জহর রায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন ভানুকে, দেখ ভেনো, উনি ভেনো বলতেন, গাড়ি কিনেছিস তুই খুব ভালো কথা, কিন্তু তুই প্রথমে গাড়িটা নিয়ে চলে আসবি, আমি থাকি নর্থ ক্যালকাটাতে চলে আসবি, আমাকে তুলবি, তারপরে আমরা দুজনে গাড়ি করে যেখানে শুটিং করার সেখানে চলে যাবো। বলছে কেন, তোকে তুলতে হবে কেন? বলছে এই কারণে তুলতে হবে যে আমি ছাড়া তো তুই অচল। ভানু জহর, তুষচিত্রাও যেমন জুটি, ভানু জহরও তেমন জুটি। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট বলে একটা ছবি হয়েছিল। এখন যে অভিনেতা আবির্ভাবেই বাংলা চলচ্চিত্রে কমেডি ছবির জগতে এর নিজস্বতা এনেছিলেন, যিনি তার সহজ সরল অভিনয়ে মুগ্ধ করেছিলেন আপামর বাঙালি দর্শকের হৃদয়, যিনি খুব সচেতন ভাবেই তার সংলাপের মধ্যে বাঙাল ভাষার প্রয়োগ প্রয়োগে হাস্যরসের উন্মোচন করেন, তিনি হচ্ছেন ভানু বন্দ্যোপাধ্যায়। তার বাবা ছিলেন ঢাকার নবাব স্টেটের মোক্তার জিতেন্দ্রনাথ ও মা সুনীতি দেবী সরকারি শিক্ষা বিভাগে চাকরি করতেন।
তাদের সুযোগ্য পুত্র ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন খ্যাতনামা কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী। প্রকৃত নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। 12 বছর বয়সে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি বিপ্লবী দীনেশ গুপ্তের সহচর অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু প্রিয় ছাত্র ছিলেন। 1940 সালে ঢাকা জগন্নাথ কলেজ থেকে আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু স্বদেশী আন্দোলনে জড়িত থাকার রাজরোষে পড়ে ঢাকা ছাড়তে বাধ্য হয়ে 1941 সালে তিনি কলকাতায় চলে আসেন ও আয়রন স্টিল কন্ট্রোলে চাকরি পান। চলচ্চিত্রে প্রথমে বেশিরভাগ ছবিতে এবং ব্যক্তিগত কথাবার্তায় পূর্ববঙ্গের কথাবার্তার ব্যবহার, তার কৌতুক অভিনয়ের প্রাথমিক প্রেরণা ঢাকার গাড়োয়ানদের কাছ থেকে। শুধু কমেডিয়ান নয়, তিনি একজন সফল চরিত্রাভিনেতা হিসাবেও তার উঁচু দরের শিল্পী সত্তার পরিচয় দিয়েছিলেন। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে দর্পচূর্ণ, টাকা আনা পায় ইত্যাদি ছবিতে। শুরু হয়েছিল 74.5 ছবি দিয়ে। সেই বিখ্যাত সংলাপ আমরা আজও ভুলিনি, মাসিমা মালপোয়া খাবো। তারপর ভানু পাশাপাশি জওহর রায়ও বাস্তব আর স্বপ্নের মাঝামাঝি যে ব্রিজটুকু দরকার তা কত সুচারুভাবে সম্পন্ন করেছিলেন। 50-এর দশকে উত্তম সুচিত্রার বিখ্যাত ছবিগুলি সম্ভবই হতো না যদি না কখনো কখনো মজার এই অসামান্য অবসর সমূহ তৈরি করে না দিতে পারতেন ভানু, জওহর, তুলসী, নবদ্বীপ হালদার বা অন্যান্যরা। ভানু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায় একবার বিষণ্ণ সুরে লিখেছিলেন, তবে কি অভিনয় কর্মটা মরণের বিষয় হতে পারে? আমরা সবাই জানি বিখ্যাত মার্কিন নির্বাক কমিটি নিয়ে কত বই লেখা হয়েছে। আমরা অনেকেই রুশ মনীষী মিখাইল বাখতিনের শরণাপন্ন হই। তবু যারা আমাদের এখনো এখানে জীবনের অসঙ্গতি ধরে দেওয়ার জন্য কৌতুক করেন, তাদের কথা আমরা লিখি না। সেরকমই একজন অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। তিনি কমেডি ছবিতে বেশি অভিনয় করেছেন ঠিকই, কিন্তু তার সিরিয়াস চরিত্রে অভিনয় কম নয়। সত্যি অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন এই ভানু বন্দ্যোপাধ্যায়। একদিকে প্রচন্ড মেজাজ, অন্যদিকে সরসতা, রসলাপ, আবার দরদি মানুষ, উপকারী বন্ধু। কখনো কোনোভাবে মিথ্যের সঙ্গে আপোষ করেন। যা সত্য বলে জেনেছেন তা যতই অপ্রিয় হোক না কেন কাউকে বলতে ছাড়েন। এরকম ঘটনার প্রমাণ আছে। যেমন তৎকালীন কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায় একবার বলেছিলেন, তিনি যখন পশ্চিমবঙ্গের তথ্যমন্ত্রী ছিলেন তখন সিনেমার লাইনের বহু লোক তার কাছ থেকে অনেক সুযোগ নিয়েছিলেন, একমাত্র ভানু বন্দ্যোপাধ্যায় ছাড়া। এখন ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট এই ছবিটি কয়েকটি দৃশ্য বাড়ি ভাড়া বাকি আছে। মনির শ্রীমানি বাড়িওয়ালা এসে দেখেন ঘরে কেউ নেই। একটু লক্ষ্য করতে দেখা গেল ভানু টেবিলের তলায়। ওখানে কি হচ্ছে? ভানু তৎক্ষণাৎ ভালো মানুষের মতো মুখ করে বলেন, পেন্সিল খুঁজছিলাম। দ্বিতীয় আরেকটি দৃশ্য, এটি ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছবির দৃশ্য। গাড়ি করে ক্লায়েন্ট পাহাড়ি সানালকে আনবেন, সঙ্গে ভানু। গাড়ির মাত্র 2টি সিট সামনে, গম্ভীরভাবে পিছনের কড়ায় বসুন বললেন। তারপরে ডায়লগ, নামুন তো, গাড়িটা ঠেলুন, না ঠেললে স্টার্ট হবে না। ভানু স্টিয়ারিং এ, জহর রায় ও পাহাড়ি সানাল গাড়ি ঠেলছে। আরেকটি দৃশ্যে দুই গোয়েন্দা ছদ্মবেশ নিয়েছেন, কিন্তু জহরের চুল খুলে গেল ছাল পোকার জ্বালায়, আর গোপ ঝুলতে থাকলো ভানুর আঁচিতে। সমস্ত দৃশ্যগুলির মধ্যে যে হাস্যরস, তার সঙ্গে উপভোগ্য হয়ে ওঠে ভানুর সিরিয়াস মুখের কথা। জমালয়ে জীবন্ত মানুষ ছবিটি তো একটি মাস্টারপিস। ছবির নায়ক ভানুর জমালয়ে জীবন্ত মানুষ ছবির নায়ক ভানুর এক অপূর্ব অবদান। ব্যক্তিগত জীবনে ভানু ছিলেন সমাজ সচেতন ও রাজনীতিক। তাই জমালয়ে গিয়ে জমের সঙ্গে কথাবার্তার ভেতরে তার আইন সংক্রান্ত ব্যাপারে সচেতন করার সময় ভানুর মুখ দেখে মনেই হচ্ছিল তিনি কারো তৈরি করা ডায়লগ বলছেন না, এই জন্য তার নিজের সামাজিক তিক্ত অভিজ্ঞতা। জমিদার ছেড়েছেন ছই বিশ্বাস, তার একমাত্র মেয়ে মালতীর সঙ্গে প্রেম করছেন সিধু ওরফে ভানু। কিন্তু এমন অসমান বিয়ে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না জমিদারের। তাই সিধুর মাথায় ডান্ডা মেরে মেয়েকে নিয়ে চলে এলেন তিনি। মালতীর ধারণা হলো সিধুকে মেরে ওরা জলে ভাসিয়ে দিয়েছে। সেই জন্য সেও সেই রাতে জলে ঝাঁপ দিল। সিধু বিভাগী হলো। এরপর থেকে শুরু হলো কাহিনী।
ঘুমন্ত সিধুকে ঘুমের মধ্যে ভুল করে তুলে নিয়ে গেল যমদূত। অবশ্য সেটা চিত্রগুপ্তের ভুলেই। মজার ব্যাপার হলো, দুই যমদূতের মধ্যে একজন শ্যাম লাহা, অন্যজন নৃপতি চট্টোপাধ্যায়। সিধু স্বর্গে যাওয়ার পথে যত হাসপাতাল, ধর্মশালা, অনাথ আশ্রম দেখেছে সব দান করতে করতে এসেছে। এবার জমপুরীতে ঢোকার অনুমতি আনতে গেছে যমদূত। শ্যাম লাহা যমদূত হয়ে পাহারা দিচ্ছিলেন। ভানু তাকে কাতুকুতু দিয়ে কাবু করে ফেললেন। এভাবেই গল্পটি চলল। এক সময় পিসিকে দেখা পাই, বামুন পিসি। তিনি বলেন যে তুমি এখানে কেন? বলে যে আমাকে তো যমদূতরা ধরে নিয়ে এসছে। তো ভানু বলল যে আমি তো পিসিকে একটাই ষাঁড় দান করেছিলাম। তাহলে পিসি এখানে কেন? বলছে পিসি এখানে একাদশীর দিন ডুবে ডুবে জল খাবো ভেবেছিল, তাতেই তার শাস্তি হয়েছে। তো পিসি, ভানু বললো যে আমার তাহলে পুণ্যের জন্য পিসিকে শাস্তি মুকুব করে দেওয়া হোক। তখন যমরাজ বললেন যে না, পিসিও তো ভেবেছিল যে জল খাবো একাদশীর দিন ডুবে ডুবে, তো ভুল করে মনের ইচ্ছাতে, সেই কারণে। এখন এই যে ব্যাপারগুলো, সেগুলো ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবিতে দেখা যায়। তাছাড়া ভানু তার একটা সময় এই জমালয় জীবন্ত মানুষ ছবিতে ভানু তার ষাঁড় ভোলার পিঠে চেপে বেরিয়ে পড়লো এবং প্রথমেই বলল, যা ভোলা তাড়া করে যা যমরাজে, যতক্ষণ না যমলোক ছাড়বে ততক্ষণ তুই গুতিয়ে যা। যমরাজও ছুটছে, ষাঁড়ও ছুটছে। চিত্রগুপ্ত রূপী জওহর রায় তো ঠকঠক করে, বিচিত্রগুপ্ত রূপী জওহর রায় তো ঠকঠক করে কাঁপছে যমরাজের সিংহাসনের পাশে বসে। যমরাজের সিংহাসনে বসে বিচিত্রগুপ্তকে বললেন সিধু, মানে ভানু বন্দ্যোপাধ্যায়, লেখো চিত্রগুপ্ত, 100 বছরের আগে মানুষ যেন আর না মরে, আর সব আইন কানুন বদলে দাও। ছবির পরের দিকে চিত্রগুপ্ত লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছে। তার নাকে সুরসুরি দিয়ে হাঁচিয়ে ঘুম ভাঙানোর পর চিত্রগুপ্ত যখন ঘুমিয়ে পড়ার জন্য লজ্জিত, তখন ভানু অর্থাৎ সিধু বলেছে, এতে লজ্জা নেই, আমাদের দেশের দপ্তরের সব লোকই এমনি এমনি করে ঘুমিয়ে কাটায়। হাসির মোড়কে কি তীব্র ব্যঙ্গ ও শ্লেষ! ভানু বন্দ্যোপাধ্যায় তার অভিনয়ের মাধ্যমে কমেডি ফিল্মের চরিত্রায়নের একটি নিজস্ব ধারা তৈরি করেছিলেন। মনে রাখতে হবে, তার আগে বাংলা চলচ্চিত্রে কমেডিয়ানরা ছিলেন স্বক্ষেত্রে এক একজন দিকপাল, যেমন নৃপতি চট্টোপাধ্যায়, হরিধর মুখোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, নবদ্বীপ হালদার, শ্যাম লাহা ও অনেকে। কমেডির জন্ম অসঙ্গতি থেকে। যে জায়গাতে কমেডিয়ানদের গুরু ছিলেন, সেই জায়গাতে চার্লি চ্যাপলিন। কি করে কমিক সিচুয়েশন তৈরি করতে হয় সেখানে তিনি অনবদ্য। এই দুই জায়গাতে চার্লি চ্যাপলিনের যদি যোগ্য উত্তরসূরি কেউ বাংলায় থেকে থাকেন, তাহলে তিনি হচ্ছেন ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন দ্য কমন ম্যানস কমেডিয়ান। তিনি কমেডিকে বিনোদন ও পারফরমেন্সের এমন এক চূড়োয় নিয়ে গেছিলেন যা আজও আমাকে বিস্মিত করে। বাংলা কমেডি ছবির চরিত্র চিত্রণে একটা ব্যাপার লক্ষ্য করার মতো, তা হলো অভিনয় রীতির মধ্যে এক বিশেষ ধরনের বাচন ভঙ্গির প্রয়োগ ঘটিয়ে হাস্যরস জাগ্রত করার চেষ্টা। যেমন ভানু বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ব্যবহার করে হাস্যরস পরিবেশন করতেন। পশ্চিমবঙ্গে প্রচলিত বাংলা ভাষার থেকে এটা উচ্চারণ রীতির দিক থেকে বেশ আলাদা, তার জন্য হাস্যরসের সৃষ্টি হয় ছবিতে। নির্মল দে পরিচালিত 74.5 ছবিতে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের মুখে একটি সংলাপ ছিল, মাসিমা মালপোয়া খামো। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এই সংলাপটি আজও বিস্মৃত হয়। সেই সময় পূর্ববঙ্গের লোক এখানে বেশি ছিল না, তাই এদেশি ঘটিদের কাছে শ্রুতিমধুর বাংলা ভাষা হাস্যরসের উদ্রেক করত। তাছাড়া এক ধরনের আদারনেসের ধারণাও এর সঙ্গে জড়িত ছিল, এটা মানতে হবে। কমেডি আর ভাড়ামি যে এক বস্তু নয়, ভানু বন্দ্যোপাধ্যায় তা বাংলা চলচ্চিত্রে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাই বলা যেতে পারে, তোমার তুলনা তুমি, হে ভানু, তুমি অনন্য। এখন ভানু বন্দ্যোপাধ্যায়কে আমার অনেক শ্রদ্ধা এবং প্রণাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।